যদি এমন হয় কারো প্রতিশোধ নেওয়াটা নিজের হয়ে ওঠে, সেই সাথে প্রতিশোধ নিতে যেয়ে নিজের স্বার্থও উদ্ধার হয়, তবে কেমন হবে? হয়তো অনেকেই বুঝে গেছো আমি শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটির কথা বলতেছি। যেহেতু মুভিটি কোথাও রিলিজ হয়নি, আমি ট্রেইলার দিয়েই মুভিটা এক্সপ্লেন করব। হয়তো কিছু ক্ষেত্রে কথার সাথে সিনের মিল নাও পেতে পারো, তাই দয়া করে ক্ষমা করে দিবে। আর তাণ্ডবের জোয়ারে গা ভাসাতে চলো শুরু করা যাক। আমি হয়তোবা গল্পটা সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ধারণা দিতে পারবো, কিন্তু তাণ্ডবের আসল মজা পেতে হলে অবশ্যই হলে যেয়ে সিনেমাটা দেখতে হবে। কোনো স্পয়লার না দিয়ে গল্পের গভীরতা ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই চ্যানেল বাংলা নামের টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছেন এক লোক। সে বলেন দেশের আবহাওয়া খুবই ভালো, আকাশে কোনো রকম মেঘ নেই, আর নেই কোনো বজ্রপাত সহ ঝড়ের সংখ্যা। পুরো দেশে কোনো রকম কোনো বিপদ সংকেত দেয়া হয়নি। আবহাওয়ার খবর শেষ হতেই সেখানে উপস্থিত হন মন্ত্রী মাহতাব সাহেব। পুরো দেশের বিভিন্ন বিষয় নিয়ে একটা টকশো হবে ওনার। অল্প সময়ের মাঝে অনুষ্ঠান শুরু হয় এবং হোস্ট বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর তিনি তার উত্তর দিচ্ছিলেন। আর অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবেই চলতেছিল। অন্যদিকে দেখা যায় একটা বাসে অনেকগুলো মানুষ কোথাও যাচ্ছিল, আর সবার মুখে ছিল মানকি মাস্ক। ওরা এমন মাস্ক পরে আছে কেন? আর ওরা যাচ্ছেই বা কোথায়? পরে দেখা যায় মিনিবাসটা এসে দাঁড়ায় চ্যানেল বাংলার হেড অফিসের সামনে, যেখানে মন্ত্রীর সাক্ষাৎকার চলছিল। সবাই বাস থেকে বের হতে শুরু করে এবং সবার হাতে ছিল বন্দুক। তারা যেভাবে আসছে তাতে মনে হয় তারা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এরা এইখানে কেন? সেটা গল্পের একটু সামনের দিকেই আছে। চ্যানেল বাংলার যত সিকিউরিটি আছে সবাইকে এক নিমিষেই কুপোকাত করে ফেলে মাঙ্কি মাস্করা। এরপর তারা অফিসের ভিতরে ঢুকে পড়ে, যেখানে মন্ত্রীর শো হচ্ছিল। তাদের এমনভাবে ভিতরে প্রবেশ দেখে সবাই ভয় পেয়ে যায়। আর ভয় পাবেই না কেন? তাদের এমন ভয়ানক এন্ট্রি দেখে রুমের ভিতরে থাকা সবাই ভয় পেয়ে যায়। আর ভয়ের কারণ এমন অদ্ভুত মাস্ক পরা লোকজন, হাতে বন্দুক, সেখানে এসে একজন মুভির সেই ভাইরাল নাচ দিতে থাকে। অফিসের সবাই বুঝতেই পারছিল না এখানে হচ্ছেটা কি। তখন মন্ত্রী রেগে যায় এবং অনেক কিছু জিজ্ঞেস করে। সে আরও বলে, আমি কে তুই জানিস? তুই এখানে এইসব কেন করছিস? এর জন্য তোর কি হতে পারে? তোর কি কোনো ধারণা আছে? মন্ত্রীর কথাগুলো শুনে রেগে যায় সেই নাচ করা মানুষটি এবং গুলি করে মন্ত্রীকে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। সেই সময় সব কিছুই টিভি লাইভে ধরা পড়ে। যেহেতু লাইভ চলছিল সেহেতু সবাই তাদের এই সকল দৃশ্য দেশের মানুষ দেখে ফেলে। তারপর আস্তে আস্তে ক্যামেরার সামনে যায় সেই মুখোশ পরা লোকটি। একটু এই দিক সেদিক করে মাস্কটা খুলে ফেলেন লোকটি, আর এন্ট্রি নেয় আমাদের সবার প্রিয় শাকিব খান। মুভিতে উনার নাম রাখা স্বাধীন, তাকে আমরা এই নামেই ডাকবো। তার ভাবসাব দেখে মনে হচ্ছিল সে একটা সাইকো। আর এই নিউজ দেখার পরেই সোয়াট টিম সেইখানে এসে হাজির হয়, কারণ সেখানে মন্ত্রীসহ অনেক আমজনতা ছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে। অন্যদিকে মিডিয়াগুলো ঘিরে ফেলে সেই অফিসটা। কেউ জানতো না ভিতরে কি হচ্ছে জানার জন্য সোয়াট টিম অ্যাকশনে নামার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ভিতরে মন্ত্রী আর সিভিলিয়ানদের কথা ভেবে তারা কোনো অ্যাকশনে যেতে পারছিল না। এই ব্যাপারগুলোতে পুরো দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। সেই সাথে পাগল প্রায় হয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ তাদের মন্ত্রী পরিষদের নেতারা। ওনারা কিছুই বুঝতে পারছিলেন না কি করবেন। ঠিক তখনই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলেন, আমাদের একজন সাংবাদিক রয়েছেন, তাকে দিয়ে হতো সেই আটারকাদের সাথে কথা বলা যেতে পারে, কারণ সে এই কাজে অনেক পারদর্শী। এই সব কথা শুনো স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আনতে বলার আদেশ দেন। তখন ফয়েজ জানায়, সে আমার কথা এইখানে আসবে না, আপনাকে ফোন দিয়েই তাকে আনতে হবে ম্যাম, একটু সমস্যা আছে এখানে। সময় নষ্ট না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন দেয় সেই সাংবাদিকটাকে। ওনার নাম সায়রা। বয়সের সাথে তার ফিটনেস মিল পাওয়া যায় না। তার মাকে নিয়েই এই বাসায় থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন পেয়েই সে যখন বের হতে যাবে তখনই তার মা তাকে আটকে ধরেন, বলেন বাইরের অবস্থা ভালো না, এর মাঝে বাইরে যেতে হবে না তোর। সে শুধু বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ডেকেছে, এটা বলে বেরিয়ে যায় সে খুব জলদি চ্যানেল বাংলার অফিসের বাইরে থাকা সোয়াটের তাঁবুতে চলে আসে। সেখানে সাইরাকে সবকিছুই জানানো হয় এবং তাকে দিয়ে কথা বলানো হবে ভিতরে থাকা অ্যাটাকারদের সাথে। আর কোনো উপায় না পেয়ে সাইরাও রাজি হয়ে যায় তাদের সাথে কথা বলার জন্য। পরের সিনে দেখা যায় স্বাধীন তার এক লোককে বলে লাইভে আবহাওয়ার খবর জানাতে, আজকে তুই আবহাওয়াবিদ। তখন সেই লোকটি মাস্ক পরে লাইভে বলতে শুরু করে, দেশের আকাশে কালো মেঘের ঘনঘটা, ঝড়ো ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এজন্য সকল পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। যদি নিজের
জানের মায়া থাকে তাহলে যে যেখানে আছেন সেইখানেই অবস্থান করুন। আবহাওয়ার খবর শেষ হতে না হতেই ভিতরে ঢুকে পড়ে সাইরা। সোয়াট টিম তাকে ভিতরে পাঠানোর আগে একটা ক্যামেরা লাগানো কলম দেয় এবং তারা বুঝতে পারে ভিতরে কি হচ্ছে সেটা বুঝেই তারাও অ্যাকশন নিতে পারবে। কিন্তু তাদের এই প্ল্যানে পানি ফেলে দেয় স্বাধীন, কারণ সে বুঝতে পারে এটা শুধু কলম না, এটা একটা স্পাই ক্যামেরা। আর সে সাথে সাথেই নষ্ট করে দেয়। সাইরা বোঝাতে শুরু করে এখানে অনেক সাধারণ মানুষ আছে, এদের তো কোনো দোষ নেই, তাদেরকে ছেড়ে দিন। এখানে বাচ্চা বুড়ো মহিলা অনেক মানুষই আছে, ওদের অন্তত যেতে দিন। আর মন্ত্রীর অবস্থাও গুরুত্বর, ওনাকে হাসপাতালে না নিলে উনি মারা যাবে। আর আমি এখানে এসেছি আপনাদের এমন করার পিছনের কোনো দাবি থাকলে তা জানতে। এর মাঝে কেউ মারা গেলে তাতে হিতে বিপরীত হতে পারে, ওনাদেরকে ছেড়ে দিন। স্বাধীন কিছুতেই মানতে নারাজ, সে অনেক রাগান্বিত হতে সাইডার গলা চেপে ধরে। ঠিক তখনই বাইরে থেকে সোয়াট টিমের প্রধান মাইক দিয়ে বলতে শুরু করেন সে 5 মিনিটের মধ্যে মন্ত্রীকে না ছাড়ে তবে তার অ্যাকশন নিতে বাধ্য হবে। এটা শুনেই লাইভে আসে স্বাধীন। সে বলে আমি মন্ত্রী সহ সকল মানুষদের ছেড়ে দেব, তবে আমারও একটা শর্ত আছে, ভিতরে সবার জীবনের বদলে 3 জনকে ভিতরে আসতে হবে। ধর্মমন্ত্রী মোলায়েম চৌধুরী, আইনজীবী জমশেদ আর চ্যানেল বাংলার মালিক ফায়েজ করিম, আর সাথে সাইডা তো থাকবেই। যখন তারা ভিতরে আসবেন তখনই বাকি সবাইকেই ছেড়ে দেব, আমি কথা দিলাম। স্বাধীনের কথা শুনে উপর থেকে চাপ দেয় সেই 3 জন যেন ভিতরে যায়। প্রথমে কেউই যেতে চাইছিল না, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় তাদেরকেই ভেতরে যেতেই হয়। এখানে প্রশ্ন থেকেই যায় স্বাধীনের সাথে তাদের কি এমন হয়েছিল। এর উত্তর একটু সামনের দিকে পেয়ে যাবে। পরের সিনে দেখা যায় স্বাধীন ভিতরের মানুষগুলোকে ছেড়ে দেয়, কারণ সেই 3 জন ভিতরে চলে এসেছিল। তারা স্বাধীনের সাথে নেগোসিয়েশন করতে চাইলে স্বাধীন জানায় এভাবে হবে না, আমরা সবার লাইভে যাব এবং আমাদের হোস্ট থাকবে সাইরা। সব কথা, প্রশ্ন এবং উত্তর হবে সেখানে, যা হবে দেশের মানুষের সামনেই। স্বাধীনের মুখে এমন কথা শুনে ওরা 3 জনই হতবাক হয়ে যায়, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ডাকাতদের সাথে তারা সমস্যার সমাধান করছে, সেটা সাধারণ মানুষদের কি করে জানাবে। কিন্তু কোনো উপায় না পেয়ে তাদের মত না থাকা সত্ত্বেও রাজি হয়ে যায়। হঠাৎ সাইরা প্রশ্ন করে স্বাধীনকে, আপনি কি চাচ্ছেন আর আপনি কে? তখন স্বাধীন বলতে থাকে, তাহলে আপনাদেরকে 8 বছর পেছনে যেতে হবে আর আমার কাহিনীটা পুরোপুরি জানতে হবে। কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় স্বাধীন আর নিশাদ 2 জন 2 জনকে খুবই ভালোবাসে। আমাদের মতো স্বাধীনও বেকার গ্র্যাজুয়েট, আর নিশাদকে বিয়ের জন্য বাবা মা পাত্রের খোঁজে করতেছিল। বাসার এমন ভাব দেখে নিশাদ ও স্বাধীনকে বারবার বিয়ে করার জন্য জোর করতে থাকে। স্বাধীন তার একটা চাকরির জন্য অনেক চেষ্টা করতেছিল। আর এমনই অবস্থা, আজকাল টাকা, মামা বা খালু ছাড়া চাকরি হয় না। তেমনই স্বাধীনেরও হচ্ছিল না। হঠাৎ একদিন নিশাদ স্বাধীনকে নিয়ে চলে আসে ওর বাবা মার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তখন নিশাতের বাবা বলেন, তোমরা একে অপরকে ভালোবাসো, এত ভালো কথা, তবে চাকরি ছাড়া আমি আমার মেয়েকে তোমার হাতে কিভাবে তুলে দিতে পারি না, কারণ তোমার তো কোনো ভবিষ্যৎ নেই। এর থেকে তুমি আমাদের থেকে সময় নাও, তোমার কতদিন সময় লাগবে একটা চাকরি জোগাড় করতে? স্বাধীন বলে 2 মাস হলে চলবে। সাথে সাথে 2 মাস সময় দেয় নিশাতের বাবা। সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে স্বাধীন আর অনেক চেষ্টা করতে থাকে চাকরি খোঁজার জন্য। অনেক কাঠখড় পোড়ানোর পরেও কোনোভাবেই চাকরি হচ্ছিল না। এইভাবে কেটে যায় 1 মাস। তখন স্বাধীন তার বাবাকে গিয়ে বলে, বাবা, হয় টাকা দাও, না হলে কোথায় একটু রেকমেন্ডেশন করে দাও। আজকাল জানোই তো চাকরির বাজারে কি অবস্থা, হয়তো টাকা প্রয়োজন, না হলে রেকমেন্ডেশন। মেধা দিয়ে কয়জনে চাকরি হয়? কিন্তু তার বাবা একজন সৎ হেডমাস্টার, তিনি কোনোটাই দিতে চান না। উনি ঘুষ পছন্দ করেন না, কোনো রেকমেন্ডেশনও না। এই ব্যাপারটা নিয়ে বাবার সাথে রাগারাগি হয় স্বাধীনের। রাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তখন স্বাধীন চিন্তা করে সে ঢাকায় যাবে। সে পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক ঘন্টা জার্নি শেষে চলে আসে ঢাকাতে। পরদিন থেকে শুরু করে দেয় চাকরির খোঁজ। একটার পর একটা ইন্টারভিউ, কিন্তু কোনোটাতে চাকরি হচ্ছিল না। হঠাৎ এক সন্ধ্যায় ওর কাছে একটা চাকরির মেল চলে আসে, একটা চাকরি হয়ে গেছে ওর। এতে স্বাধীন তো মহা খুশি। সাথে সাথে নিশাত এবং বাবাকে কল দিয়ে জানিয়ে দেয় চাকরির খবরটা। এখন তবে স্বাধীন আর নিশাতের বিয়ে আটকায় কে? পরদিন সকালবেলাতে স্বাধীন গোছকাজ করে চলে আসে অফিসে জয়েন করার জন্য। কিন্তু সেখানে এসে সে বড় একটা ধাক্কা খায়, কারণ ওর বস জানায়, আমরা দুঃখিত, ভুলবশত তোমার কাছে মেলটা চলে গেছে, আসলে চাকরিটা হয়েছে অন্যজনের, এটার জন্য আমরা খুবই দুঃখিত। কথাগুলো শুনে স্বাধীনের দুনিয়াটাই ওলটপালট হয়ে যায়। তার বসকে অনেক করে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। না বুঝাতে পেরে সেই অফিসটা থেকে যখনই সে বের হয়ে আসলো, তখনই ওখানকার পিয়ন আসে স্বাধীনের কাছে আর জানায় যে, স্যার, চাকরিটা আপনারই হয়েছিল, কিন্তু আমাদের বস টাকার জন্য আপনার নামটা কেটে আরেকজনকে চাকরিটা দিয়ে দিছেন। সত্যি এটাই, এখন টাকা ছাড়া চাকরি সম্ভব হয় না স্যার, হয় টাকা জোগাড় করো, না হলে চাকরির চিন্তা ভুলে যান। এখন স্বাধীন কি করবে?
বাড়ির সবাইকেই বলেছে যে তার চাকরিটা হয়ে গেছে। এখন সে বাড়িতে কিভাবে বলবে যে তার চাকরিটা হয়নি, সে একটা ভুল নিউজ পেয়েছিল। তারপরেও অনেক সাহস করে সত্যটা বলার জন্য ফোন করে নিশাদকে। ওর সাথে কথা বলতে থাকলে নিশাদের বাবা ফোনটা নেয়। স্বাধীন সব খুলে বলে ওর বাবাকে, কিন্তু ওখানে অনেক আওয়াজ হওয়ার জন্য সে কিছুই শুনতে পারে না। আরও বেশি সমস্যা ছিল, সে কানেও একটু কম শুনতে পেতেন। স্বাধীন যখন বুঝতে পারে সে কিছুই শুনতে পায়নি, তখন সে ভেবে নেয় সে সত্যিটা বলবে না। যেভাবে চলছে এইভাবে চলুক সব কিছু, আমি ইন্টারভিউ দিতে থাকব। আর অন্যদিকে বিয়ের দিন তারিখ আসতে থাকে। এইভাবে স্বাধীনের মিথ্যা বলা শুরু হয়। প্রায় সময় নিশাদকে মিথ্যা কথা বলতো স্বাধীন। এলাকার সবাই জানতো স্বাধীন একটা চাকরি করে, কিন্তু সে এখনও বেকার। প্রতিদিন সে ইন্টারভিউ দিতে যেত। এমনই ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ একদিন তার চাকরিটা হয়ে যায়। ওনারা স্বাধীনকে প্রশ্ন করে, কবে কাজে যোগ দিতে পারবা তুমি? তখন স্বাধীন বলে, স্যার 2 দিন পরেই আমার বিয়েটা শেষ করেই আমি কাজে যোগ দিব। ওনারাও রাজি হয়ে যান আর ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয়। এই ব্যাপারগুলোতে স্বাধীন তো মহা খুশি। এখন ওর আর মিথ্যা বলা লাগবে না। সে কাল সকালে বের হবে বাড়ির উদ্দেশ্যে। আর তারপর দিন বিয়ে। পরদিন সকালে ওর ঘুমটা একটু দেরি করে ভাঙে। তারপর সে রেডি হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। গাড়িতে করেই বাড়ি আসতে থাকে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থামায় পুলিশ আর স্বাধীনকে খুনের মামলায় ধরে নিয়ে যায়। কারণ সে হ্যারিসকে মেরেছে। হ্যারি যে আসলে কে তাকে তো কখনো দেখেই নাই স্বাধীন, তাহলে তাকে সে কিভাবে মারতে পারে? এই ব্যাপারটা সবাইকে বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। শুনশান একটা আয়নাঘরে আনা হয় স্বাধীনকে। শুরু হয় তার উপর নির্যাতন। ঘন্টার পর ঘন্টা ওকে মারতে থাকে। আর কথা একটাই, তুই স্বীকার কর খুন তুই করেছিস। অন্যদিকে দেখা যায় বিয়ের কোণে সেজে বসেছিল নিশাদ, কিন্তু স্বাধীনের কোনো খোঁজ খবরই নেই। একসময় জানাজানি হয় স্বাধীন নাকি খুন করে পালিয়েছে। এই কথা শুনে নিশাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করবে সে কিছুই বুঝতেই পারছিল না। এতদিনের সম্পর্ক, এরপরে বিয়েটা হচ্ছিল, কিন্তু আর হলো না। আসলে স্বাধীনকে পুলিশ ধরেছিল ঠিকই, তবে সেটা ফাইল করা হয়নি। তারা স্বাধীনকে বেআইনিভাবে আটক করেছিল। ওকে অনেক মারধর করার পরেও স্বীকার করে না সে খুনটা করেছে। তখন শফিউদ্দিন নামের একটা অফিসার তাকে একটা ভিডিও দেখায়। তোর বাবাকে আমরা মেরে ফেলছি আর তুই খুন করে পালিয়েছিস, এটা শুনে তোর প্রেমিকাও নিজে নিজে মারা গেছে। তুই যদি স্বীকার না করিস তবে তাদের লাশও তুই দেখতে পারবি না। এই কথাগুলো শুনে 440 ভোল্টের ঝটকা খায় স্বাধীন, আর ওর মাথার সব তার ছিঁড়ে যায়। এরপরই শুরু হয় তাণ্ডব। একে একে সেখানে থাকা সব পুলিশকে মারতে শুরু করে স্বাধীন। ওদেরকে একদম কুত্তা মারা মারছিল স্বাধীন। চোখের পলকে সবাইকেই মেরে ফেলে স্বাধীন। ওকে দেখে মনে হচ্ছিল সে কোনো মানুষ নয়, পাখি মারতেছিল। সবাইকে মারার পর সাইফুদ্দিনের মাথা কেটে হাতে করে নাচছিল স্বাধীন। তারপর সে আয়নাঘরে থাকা সবাইকে মুক্ত করে দেয়। এইটুকু বলেই থামে স্বাধীন। এরপরেই মন্ত্রীসহ ওই 2 জনের দিকে আঙুল তুলে বলতে থাকে, আমার এই অবস্থার জন্য এরা 3 জনই দায়ী। কিন্তু স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে এই ব্যাপারটা জানতে চায় সাইরা। তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে, ঠিক তখনই দেখতে পাই সোয়াট টিম ভেতরে ঢুকে পড়েছে আর তার লোকজনকে মারতে শুরু করেছে। এতে অনেক রাগ হয়ে যায় স্বাধীন। তখন 2 মিনিটের বিরতি বলে স্বাধীন চলে যায় আর শুরু করে তার তাণ্ডব লীলা। এগুলো যেন সোয়াট টিমের সদস্য নয়, ওর কাছে একদম ছোট বাচ্চার মতো। স্বাধীনের কিছুই করতে পারে নাই পুরো সোয়াট টিম। চোখের পলকে তাদের ধরাশায়ী করে ফেলে স্বাধীন। এখন শুধু বাকি রইল কমান্ডার। সে একটা ফাইট দেয়, কিন্তু স্বাধীনের সাথে কিছুতেই পেরে ওঠে না স্বাধীন। তাকে কাঁধে নিয়ে টেনে নিয়ে আসে স্বাধীন। ঠিক তখনই সাইরা ওর দিকে বন্দুক তাক করে, কিন্তু কি ভেবে যেন গুলি করে না এবং সে লাইভে চলে আসে। কিন্তু প্রশ্ন একটা, স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে এই 3 জনের হাত ছিল। প্রথমে ধর্মমন্ত্রীকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে কিছুই জানে না এমন একটা ভাব নেয়। পরে স্বাধীনকে একটা ভিডিও দেখায় ওকে, যেখানে দেখা যায় মন্ত্রীর অসুস্থ বাবার মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে ফেলে স্বাধীনের লোকজন। এটা দেখে মন্ত্রী বলা শুরু করে, অনেক বড় ব্যবসায়ী আমজাদ মনসুরের বিগড়ে যাওয়া ছেলে সিয়াম। এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না। একদিন একটা হোটেলে মিটিংয়ের জন্য এসেছিল বাবা আর ছেলে। ওরা মূলত এসেছিল হ্যারিসের সাথে একটা ডিল করার জন্য। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও হ্যারিসের কোনো খোঁজ নেই। বাবা বলে, এত সময় লাগে বাথরুমে গিয়ে? এটা শুনে একটা বড় মাপের শক খেয়ে যায় সিয়াম। আসলে কিছুক্ষণ আগে সিয়ামও বাথরুমে গিয়ে নেশা করছিল। এটা দেখে হ্যারিস থেকে বারণ করে। এটাতে রেগে যায় সিয়াম। তখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একসময় সিয়াম হ্যারিসের কপালে গুলি করে দেয় সে।
জানতেই না ওরা যার সাথে মিটিং করতে এসেছে তাকে সে উড়িয়ে দিচ্ছে। আবার হ্যারিসও অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি। এটা ভেবে বাবা তো খুব চিন্তায় পড়ে যায়। ওর ছেলে যে মেরেছে হ্যারিসকে এটা যদি জানতে পারে তবে অনেক বাজে কিছু ঘটতে পারে। ঠিক এই জন্যই আমজাদ রাতে বেলাতেই চলে আসে মন্ত্রীসহ তাদের দুইজনের সাথে দেখা করতে আসে। মন্ত্রীকে সব কিছু খুলে বলে এবং সব সামলে নিতে বলে। মন্ত্রীও ঠিক তাই করে দেবে বলে কথা দেয়। তবে এর জন্য তাদের তিনজনকে অনেক টাকা দিতে হবে। প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে রাজি হয়। সেই কারণে এই কেসে ধরা হয়েছিল স্বাধীনকে। হ্যারিসকে মেরে ফেলার সকল প্রমাণ গায়েব করে দেয় তিনজন মিলে। আর চ্যানেল বাংলা করতে থাকে মিথ্যাচার। সাইরাও বাংলা চ্যানেলে কাজ করত, তবে সে ছিল অনেক সত্যবাদী। এজন্য সে প্রতিবাদ করে এই নিউজ নিয়ে। আসলে সাইরা সবসময় মিথ্যার বিপরীতে দাঁড়াতো। এগুলো নিয়ে মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হয় এবং সে চাকরি ছেড়ে দেয়। ওর এমন কার্যকলাপে ওরা তিনজন বুঝে গিয়েছিল যে সাইরা হয়তোবা সত্যটা ফাঁস করে দেবে। এই জন্য ওর ভাইকে নিয়ে যায় যেন সাইরা মুখ খুলতে না পারে। যদিও সাইরা হ্যারিসের মার্ডার সম্পর্কে কিছুই জানত না। জনগণের সামনে সবকিছুই স্বীকার করে নেয়। সব শুনে পুরো দেশের মানুষ স্বাধীনের পক্ষে হয়ে যায়। এবার ওদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করে। সাথে কিছু সিভিলিয়ান বাকি ছিল যাদেরকে আটকে রাখা হয়, যেন স্বাধীনের সব লোক ওই সকল সিভিলিয়ানদের সাথে বের হয়ে যেতে পারে। তাই হয়। কিন্তু সাইরা আর স্বাধীন দুইজনই অফিসে থেকে যায়। আসলে সাইরা আর স্বাধীন হাত মিলিয়েছে অনেক আগেই। যখন সাইরার ভাইকে তুলে নিয়ে যায়, সাইরা তখন পাগল হয়ে গিয়েছিল। কারণ তার সত্য বলায় তার জন্য এই ফল তার ভাই ভোগ করতে হবে। সে ছিল অনেক আদরের ছোট ভাই। কিছুতেই মেনে নিতে পারছিল না সাইরা। কিছুদিন পরে একদিন স্বাধীন আসে সাইরার কাছে, আর সে জানায়, তোমার ভাইকে আমাদের সাথেই রেখেছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে তাকে মেরে ফেলে। এই কথাটা শোনা মাত্রই সাইরার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। সাইরা ভাবতে থাকে ওর জন্য ওর ছোট ভাইটা মারা গেল। তখন স্বাধীন তার প্ল্যান সম্পর্কে বলে থাকে। এগুলো শুনে সাইরাও রাজি হয় তাকে সাহায্য করার জন্য। সেই জন্য ওই বিল্ডিং এবং সিকিউরিটি সম্পর্কে সবকিছুই বলে দেয় স্বাধীনকে। সাথে বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টও দেয়। ওরা দুজন মিলে প্ল্যান সাজায়। এখন স্বাধীন পুলিশের কাছে ধরা দিতে চায়। আমি যেটা করেছি তা অপরাধ, আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি, এটা শাস্তি আমাকে পেতে হবে। দেখা যায় বিল্ডিংয়ের বাহিরে হাজার হাজার মানুষের দল, সবাই এসেছে তাদের হিরোকে দেখার জন্য। তখন স্বাধীন একটা গাড়ির উপর উঠে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আমার মতো ছোট মানুষের জন্য আপনারা এসেছেন, এর জন্য আপনাদের জানাই ধন্যবাদ। আমি আপনাদের এতটা ভালোবাসা ডিজার্ভ করি না, তবে আমি এখন সারেন্ডার করব। আমি চাই সকল অপরাধের বিচার হোক। তো আপনারাও পুলিশদের কাজ করতে দিন, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। স্বাধীনকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে বাধে একটা বিপত্তি। রাস্তার ভেতরে মানকি মাস্ক পরে বসেছিল কয়েকজন। তখন পুলিশ নিচে নামে দেখার জন্য সামনে কি আছে, স্নাইপার দিয়ে সব পুলিশদেরকে মেরে ফেলে। ভ্যানে থাকা বাকি পুলিশদেরও মেরে ফেলে আর মুক্ত করে স্বাধীনকে। এই খবরটা মন্ত্রণালয়ে পৌঁছে যায়। তখন সবাই একত্রিত হয়। কথা শুরু হয়, স্বাধীন তো নিজেই ধরা দিয়েছিল, তবে এখন সে পালালো কেন? তার কোনো চিন্তাভাবনাই বুঝে উঠতে পারছিল না কেউ। ঠিক তখন এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয়। তিনি স্বাধীনকে ধরেছিল। সে জানে আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা সে না। তাহলে সে কে? অনেক খোঁজাখুঁজির পরে যে তথ্য পাওয়া যায় তার জন্য কেউ প্রস্তুত ছিল না। তাদের সাথে এতদিন যে স্বাধীন ছিল তার আসল নাম মিখায়েল। সে এই দেশের টপ ওয়ান্টেড মাফিয়া। অনেক বছর ধরে তাকে পুরো দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে ছিল আয়নাঘরের অন্য একটা নামে। তাকে কেউ চিনতেও পারেনি। আয়নাঘরের মধ্যে স্বাধীনের সাথে পরিচয় হয় মিখাইলের। তখন মিখাইলকে তার জীবনে সবকিছু খুলে বলে। পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিখাইলে স্বাধীন সেজে বদলা নেয়। স্বাধীনের কাজটাও হয় মিখাইলের কাজ। এই ব্যাপারগুলো যখন সাইরা জানতে পারে তখন সে অনেক রেগে যায়। মিখাইল তাকে ধোঁকা দিয়ে কাজ করিয়ে নিল, আর সেও বোকার মতো মিখাইলকে সহায়তা করলো। এইটার বদলা সে নিবেই। অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে সব করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডকে মেরে ভল্টের 1000 কোটি টাকা এবং সব সোনার জিনিস লুট করে। এই ব্যাপারগুলো যখন সরকারের সামনে চলে আসে তখন তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লাগে। এদিকে দেখা যায় সিএমকে তার বাবার নির্দেশে শুনশান একটা বাসায় আটকিয়ে রাখা হয়, আর অন্যদিকে সিএমের বাবাকে মেরে ফেলে মিখাইল। সাথে তাদের সকল সম্পত্তি লুট করে। এজন্যই লোকটা চলে আসে সেই বাসায় আর সিএমকে মুক্ত করে দেয়। সাথে সাথে সিএম ওই লোকটাকেই মেরে ফেলে। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন একটা শয়তান চলে এসেছে। মিখাইল ওর সাথে যা করেছে তার চরম প্রতিশোধ নেওয়ার পণ করে। অন্যদিকে দেখা যায় একটা রুমে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে। তারপরে এন্ট্রি নেয় সুরঙ্গ মাসুদ। সে আসলে অনেক আগে থেকেই বাংলাদেশ ব্যাংক ডাকাতির প্ল্যান করেছিল, কিন্তু মাসুদের সব প্ল্যানে পানি ঢেলে দেয় মিখাইল।
তখন মাসুদ বলতে থাকে, মিখাইল এটা আমার টাকা কেউ নিতে পারে না, জায়গায় জায়গায় ছেদা করে দিমু, ঘুমাইতে পারবি না। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। তবে মিখাইলও কম না, তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। আর এর সাথেই শেষ হয় তাণ্ডব সিনেমাটি। কেমন লাগলো তাণ্ডব মুভির এক্সপ্লেন কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।